এটা ঘটনাটা ঘটেছিল ভাইয়া রমজানের পূর্বে, শবে বরাতের পরে কবরস্থানের একটি ঘটনা। এবং আমরা আমাদের কাছে কোরবানি ঈদের পরই আসে তার চিকিৎসা নেওয়ার জন্য, তার সব কিছু আমরা শুনেছি এবং ওইভাবে আমি বলে যাচ্ছি। তো বিশেষ কথাটা হলো শবে বরাতের পরে কবরস্থানের যারা কবর খোঁড়া কাজ করে তারা 3-4 জন একটি গ্রুপ থাকে, 3-4 জন মিলে তারা কয়েকটা কবর খনন করে এবং টাইমলি বদল হয় আর কি। তো বিশেষ ওইখানে 3-4 জনের মধ্যে একজনের বয়সটা একটু কম ছিল এবং উনি ফোনের বেশিরভাগই হচ্ছে মোবাইল ফোনের আসক্ত। এমনি তো সারাক্ষণ অনেক কথাও বলতো, একটা এই সমস্যা। আবার যে কোনো বিষয়ে কবরস্থানের যে কোনো বিষয় নিয়ে উনি একটু ভিডিও করতো, হয়তো একটু শেয়ার করতো আর কি। এই বিষয়টা উনি সবার কাছে প্রচারের কাজে লাগাতো, যে সবাই দেখুক কবরস্থানের ঘটনাগুলো, সবাই একটু ভালো বুঝ যেন আসে। তো সেটা উনি ভালো জানতো এগুলো ভিডিও কেন করতো বা কেনই বা এরকম করতো। আর ওই যারা কবর খনন করে তখন তারা সকাল 10টার দিকে 3-4টা কবর খোঁড়ার জন্য ওই ছেলেটাকে বলা হয়। ওই ছেলেটার নাম হচ্ছে জহির। তো জহিরকে বলা হয়, জহির তুমি সকালে এই 3টা কবর খুঁড়বে। আর ওই ছেলেটা যখন একটি কবর খুঁড়তে যায় তখন সে তার ফোনে যে কথা বলে অথবা যাহা ভিডিও করে সেটা হয়তো ভুলবশতই হয়েছে বা ইচ্ছাকৃত করেছে, সেটা তো আমাদেরকে আর বলেনি। এটা সম্ভবত বেশিরভাগই আমি বলবো অচেতন অবস্থা এবং ভুলবশতই একটি খুব নতুন কবর যেটা খোঁড়া হয়েছে, 1 থেকে 1.5 মাস সবই যে কবরটা দেওয়া হয়েছিল সেই কবরটা খোঁড়া হয়েছে। আর কবরটা খুঁড়তে গিয়েই ঘটনা ঘটেছে। যখন ছেলেটা ফোনে কথাও বলতেছে, কবরও খুঁড়তেছে, তো নতুন একটি কবর বলতে 1-1.5 মাস বেশি দিনের নয়, এই কবরটা খোঁড়ার পরে সে ভিতরে যে লাশটাকে দেখে একটি বিভৎস অবস্থা, তখন সে ওই ফোনটা নাকি কেটে দেয় এবং সে বলে যে ওই সময় আমি যখন একটি বিভৎসটাকে লাশ দেখি ওইটা আমি ভিডিও ধারণ করতে চাই এবং সবাইকে এটা দেখাবো বলে ওইটা আমার ইচ্ছা পোষণ হয়। তো যাই হোক, ওই ছেলেটা তখন ওই ক্যামেরা অন করে দেয়, চালু করে দেয় কবরের পাশাপাশি একটি কাছে রেখে, এবং সে ওই কবরে নেমে পড়ে। কেন পড়ে? যে কবরের লাশটা কিন্তু সম্পূর্ণ সব শেষ হয়নি, এখনো অনেক কিছু তার দেহের মধ্যে রয়েছে। 1-1.5 মাস হলো, যেটা একটা মানুষের স্বাভাবিক সমস্ত দেহ শরীর থেকে ধসে যাওয়ার জন্য সময় 3 থেকে 4 মাস, অন্তত 6টা মাস সময় লাগে। আর 1.5 মাসে ও যেটা দেখেছে যে একটি বয়স্ক নয়, মধ্যবয়স্কই, বেশি একটা বয়স হবে না, একটি মহিলার লাশ। তার মাথার যে চুলগুলো এইভাবে নাড়ামার মানে টাক হয়ে গেছে, কিন্তু চুলগুলো তার পাশেই, কবরের পাশেই পিছিয়ে পড়ে আছে। এবং সে যেখানে নামলো যে ভিডিও করবে, এটাকে দেখাবে, সে ওই লাশের থেকে তার সমস্ত দেহ তো পচে গন্ধ বের হচ্ছেও বা পচেও গেছে, সেটা সব কিছু বললো। ও জিহ্বাটা দেখালো যে কতটা লম্বা এবং চোখ কেমন একটা বিভৎস অবস্থা, গলে পচে গেছে, গোস্তগুলো যে পচে একেবারে মানে মিশে যাচ্ছে মাটির সাথে, কত রকমের পোকা খাচ্ছে, পোকা লাশগুলোকে, এই লাশটাকে যে কতগুলো পোকা ঘিরে খেয়ে নিচ্ছে। এবং সে একে একে হাড়গুলো যখন ধরলো, গোস্তগুলো খুঁড়ে পড়লো, এগুলো ওনার মানে একটা ভেতর থেকে যে ও সবাইকে দেখাচ্ছে তার সাহস আছে এবং সেটা খুব ভালো, সবার জন্য এটা ভালো সাপোর্ট করবে। কিন্তু ওর বলল এই যখন এই ভিডিওটা করতেছে বা জিহ্বা দেখাচ্ছে এবং মাথাটা যে এখনো জয়েন করা, যেটা ও টানার চেষ্টা করতেছে, যেটা দেখাবে মানুষকে যে কেমন তার চোয়ালগুলো খুলে যাচ্ছে, এইরকম একটা বিভৎস অবস্থায় নাড়ি ভুঁড়িগুলো পচন ধরে কেমন পোকামাকড়। কিন্তু ও কিছুক্ষণ পরে ওইখানে জ্ঞান হারিয়ে ফেলে। সে জ্ঞান হারিয়ে ওইখানে পরিত্যক্ত অবস্থায় থাকে। তার সাথে যারা কাজ করে তখন তারা এখান থেকে অতি দ্রুত তার ঘরে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে ওকে স্যালাইন খাওয়ানো হয়, মাথায় পানি দেওয়া হয় এবং অতি দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যায়। এবং তাকে যখন হাসপাতালে নেয়, ডাক্তার বলেছে হিট স্ট্রোক হয়েছে, অর্থাৎ গরমের তাপে। তখন ডাক্তার তাকে স্যালাইন দিয়ে দিয়েছে। একটা সমস্যা ছিল যে কি জ্বর এমন মাত্রায় চলে যায়, আবার থেমে যায়, আবারও জ্বর চলে আসে এবং সে খুব কান্না করে একটু একটু করে, আর কোনোভাবেই
সে সচেতন একটু ঠিকমতো হতে পারে না। যখন একটু তাকানো হলো আবারও সে ওই জ্ঞানটা হারিয়ে ফেলে। ডাক্তার তাকে স্যালাইন দিয়েছে এবং এটুকুই বলেছে যে ওনার হিট স্ট্রোক থেকে তার এই সমস্যাগুলো, তবে আপনারা তাকে অবশ্যই ডাব স্যালাইন এগুলো দিতে থাকুন, স্যালাইন খাওয়াতে থাকুন, সেবা দিন, কিছুদিন সেবা দিন এবং সুস্থ হয়ে যাবে ডাক্তার বলে তাকে 1-2টা দিন হাসপাতালে রেখেছিল। পরে তারা তাদের বাসায় আনা হয়। তারা কিন্তু কবরস্থানে একটা রুমেই থাকে। তখন এই আনা হয়েছে যখন ও ছেলেটা তো মোটামুটি সুস্থ, বলতে রাত্রিবেলায় খুব কেঁপে জ্বর ওঠে এবং আত্মচিৎকার করে। তারা বুঝেছে যে হয়তো ছেলেটা কবরস্থানে কিছু দেখে ভয় পেয়েছিল, ওই লাশগুলোতে ওটা দেখেই ভয়ে সে এমন করতেছে। তো ওরা স্বাভাবিক, ওরা পাশে থাকে, সেবা দিচ্ছে। এখানে ঘটনাগুলো আরও বেশি ভয়ঙ্কর যখন ওর ভিডিও করা হয়েছিল। ওর যারা সহপাঠী ছিল, কাজের সহকর্মী যারা ছিল, তারা তো ফোনটাকে নিয়ে তার ঘরে রেখে দিয়েছিল বন্ধ করে। ও এসে ফোনটাকে চালু যখন করে, এই চালু করার পর দেখো ভিডিওটা আবার আসতেছে তার চোখের সামনে, ওটা দেখে ও আরও আটকে ভয় পেয়ে যায়। তখন তার ওই সহকর্মীরা এই ভিডিওটাকে ওই মোবাইল ফোন থেকে মুছে ফেলে যেন না আসে। কিন্তু এটা এমন একটা সময়কাল বা এমন একটা যুগ আমাদের সামনে আসলো, মনে মনে যাহা বলা হচ্ছে বা যাহা কিছু করা হচ্ছে ফোনে ভেসে ওঠে। ওর ফোনটাতে মুছে দিয়েছে ভিডিও, কিন্তু ও খাওয়া দাওয়া ঘুমানোর ওষুধ দিয়েছে, ঘুমিয়েছে। সকালে উঠে যখন হাতে মোবাইল নিয়েছে, চালু করতেই দেখে আবারও তার ফোনে ওই ধরনের লাশ বা ওই ধরনের যাহা কিছু দেখেছে, এখন ভিন্ন ভিন্ন রকমের আরও ভয়ঙ্কর জিনিস তার চোখের সামনে ভাসতেছে। আর ও এটা দেখে আরও ভয় পেয়ে যায়, আরও ভয়ে খুব আতঙ্কে থাকে। তো তার কোনোভাবেই জ্বর কমছে না, আর বেশি করে অনেক বমি হচ্ছে, কারণ সে খাওয়া দাওয়া করতে পারে না, রাতেও ঘুমাতে পারতেছে না। আর এইভাবে যখন দিনকে দিন যাচ্ছে, তো অনেক শুকিয়ে যাচ্ছে, তার জীবনটা আরও খুব কষ্টময় হয়ে যাচ্ছে। ডাক্তার কাছে নেওয়া হচ্ছে, ডাক্তার বমি বন্ধ করার ওষুধ দিয়ে যাচ্ছে, ঘুমের ওষুধ দিয়ে যাচ্ছে। আর ডাক্তারের কথা একটাই বলা হলো যে তার শারীরিক দুর্বলতা, তার মানসিক একটি টেনশনে কাজ করতেছে। ডাক্তার এই কথাই বলে যাচ্ছে যে সে একটা টেনশনে আছে এবং তার শারীরিক অনেক দুর্বলতা রয়েছে। তার আপনাকে সেবা খাওয়া এগুলো দিন, ঘুমাবার চেষ্টা করুন, তাকে কেউ বিরক্ত করবেন না। ডাক্তার এই কথা তাকে বারবার বলে দিচ্ছে। জি ভাই, আর পরবর্তীতে দীর্ঘ সময় অনেক কষ্ট করেছিল এবং সে তার পরিবারগুলো আমাকে বা তার সহকর্মীরা আমার কাছে যখন আসলো, ওরা বলল যে যখন রাস্তায় বা কেউ তার কাছে আসে, যদি টাক মাথা কাউকে দেখে যে মাথার চুল নেই, এটা দেখেও জোরে চিৎকার করে। ও অনেক জোরে চিৎকার করে, টাক মাথা দেখলেই ভয় পেয়ে যায়। কেননা ওই কবরে যখন দেখে ওই যে লাশটা, তার মাথার চুল তো ছিল না, চুল খুলে পড়েছিল, মানে তার যে সমস্ত যা কিছু দেখেছে বিভৎস অবস্থায়, এই রকমের বয়স্ক শুকনা মানুষ, রুগী মানুষ দেখলেই সে এখন আটকে চিৎকার ওঠে। তো ওরা আমাকে বলেছে এরকম যে টাক মাথা দেখার সাথে সাথে চিৎকার দিয়ে বসে। জি ভাইয়া, এরকম আরও কিছু ভয়ঙ্কর তথ্য রয়েছে যা যখন আমার কাছে আনা হয়, আমি যখন তার সাথে কিছু কথা বলি, তো আমি যেটা পরখ করে দেখলাম, বুঝে দেখলাম যে বমি হওয়ার কারণটা কি। যেমন অনেকেই তো এইগুলো বিষয় বলবে যে ওকে জিন আসর করেছে, ওর উপরে জিন, বড় রকমের শোনো খারাপে জিন আসর করেছে, অথবা অনেকেই বলে যে এটাকে ব্ল্যাক ম্যাজিক করে রেখেছে। কিন্তু আমাদের যে চিকিৎসাটা ভাইয়া, আমাদের চিকিৎসা শাস্ত্র আমরা দেখেছি, তাকে বসিয়ে কথা বলে একটি লাশের যে দুর্গন্ধ 1.5 মাস পর, একটি লাশ, একটি মানুষ মারা যাবার পরেই কিন্তু একটা দিন পরেই একটি মানুষের শরীর থেকে খুব বেশি রকম দুর্গন্ধ বের হয়ে যায়। এবং এটা তো 1.5 মাস হয়ে গেছে, এটা দুর্গন্ধ তার নাকের মধ্যে এখনও রয়েছে। সে নাক থেকে সেই দুর্গন্ধটা পায়, যার কারণে সে খাওয়া দাওয়া করতে পারে না। তার স্মৃতি সেটা স্মরণে আসে, ওই দুর্গন্ধটা নাক থেকে সরাতে পারতেছে না, যার কারণে সে খাওয়া দাওয়া করতে পারে না। এটা হচ্ছে তার প্রধান লক্ষণ। দ্বিতীয়, ও চোখের সামনে বারবার স্মৃতি, মানে কবরের লাশ, বিভৎস অবস্থা, লাশটা যে আমরা দেখেছি যে ফুলে কেমন হয়ে আছে, এটা ভুলতে পারতেছে না। যখন ভুলতে না পারে তখন তার ঘুম হয় না, রাত্রিবেলা চিৎকার দিয়ে বসে। আর এরকম আরও এরকম যারা অসুস্থ থাকেন বা তাদের ঘরের বৃদ্ধ দাদি নানি যাদেরকে দেখার সাথে সাথে চিৎকার করে যে আমি কবরে যাকে দেখেছি, মানুষটা এখন মারা গেলে তার তো খবরটা এইভাবে পচে সব শেষ হয়ে যাবে, মাটি পোকা খেয়ে নেবে, এই তার ভয় ভিতরে ঢুকে গেছে। পরবর্তীতে আমি একটা বিষয় বলেছি যে আপনি এই কাজ আর কখনো করবেন না, মানে কাজ বলতে কবর খোঁড়ার কাজ করবেন না, আপনি অন্যটি কাজ নিয়ে নেন, আপনি অন্য একটা দোকানে চলে যান, অন্য ব্যবসা বাণিজ্য করে নেন, কবর খোঁড়ার কাজ করবেন না। দ্বিতীয় নম্বর হচ্ছে কখনোই আপনি জেনে না জেনে
অপ্রিয়জনক কোনো কিছুই ছবি তোলা বা ভিডিও আপনি করবেন না। এগুলো করা নিষেধ, এগুলো ভালো নয়। জি, ভিডিও করেন, কিন্তু এই ধরনের নয় যে আমি অনেক সাহসী এবং মানুষকে আমি দেখাবো। হতেও তো পারে আপনার এই ভিডিও দেখে অনেকের অনেক ক্ষতি হতে পারে, অনেক সমস্যা পড়তে পারে। এগুলো একটু আপনাদেরকে চিন্তা করতে হবে। অনেকে এগুলো ভাবা চিন্তা না করে যে কোনো বিষয় ভিডিওটা করে ছেড়ে দেয়, কিন্তু এটা বোঝা উচিত যে মানুষের কতটুকু গ্রহণ করতে পারে। অনেকে তো অনেক নরম মনের মানুষ থাকে, যারা দেখার সাথে সাথে হয়তো তার খাওয়াটা বন্ধ হয়ে যাবে, রাতে ঘুম বন্ধ হয়ে যাবে, তখন যেটা আপনার জন্য গুনাহের কাজ, অপরাধের কাজ, এটা আপনার অপরাধ। তাই আমরা বলে দিয়েছি এমন করে কোনো ভিডিওটা যেন না করা হয়, কবর খোঁড়ার কাজটা তার জন্য না করা হয়। এবং আমাদের আরেকটা বিষয় তাকে বলা হয়েছে যে আপনি এখন থেকে নামাজ পড়ুন এবং আল্লাহর কাছেও তওবা করুন, আর ওই সমস্ত দুশ্চিন্তা ছেড়ে অন্য একটা কাজে জয়েন হয়ে যান। আর তার পারিবারিক সবাইকে বলা হয়েছে যে আপনার তাকে একা রাখবেন না, হাসি খুশি আনন্দিতে রাখুন, তাকে একটু বেড়াতে নিয়ে যান, ঘুরতে নিয়ে যান, একা তাকে রাখেন না, সব সময় তার পাশে থাকুন, তাকে একটু বিনোদনের দেওয়ার চেষ্টা করুন, কারণ সে একা থাকলেই ওই কথাটা তার মনে চলে আসবে। এবং তার হাতে এখন যে মুঠোফোনটা, এটা তার হাত থেকে বাতিল করে অন্য একটা ফোন দিয়ে দিন, কারণ এটা আসলে হয়তো আবারও তার মধ্যে এই ছবিগুলো আসতে পারে। তো এটা আমরা বলে দিয়েছি ভাইয়া। আর আমিও এই বিষয়টা নিয়ে অনেক চিন্তা করে দেখেছি সত্যিকার অর্থে, যে এখন আমরা অনেকেই যে কোনো বিষয়, যেমন কবরস্থানে গিয়ে বাবা মার কাছে দোয়া করতে গিয়ে ছবি তুলে নিই, এটা অনেক বড় অপরাধ। আপনি ছবি তোলেন বা যা কিছু করেন, আপনি অবশ্যই সেটা আল্লাহর কাছে তওবা করে নিয়েন, কিন্তু সব বিষয়ে ছবি ভিডিও করা ঠিক নয়, বুঝে নিতে হবে। আমাদের ধর্মীয় যে বিষয়গুলো আছে, কবরস্থানে গিয়ে মোনাজাত করতে গিয়ে, বাবা মার কবর জিয়ারত করতে গিয়ে আমরা ছবি তুলে সবার কাছে প্রচার করে দিই না, আমি এটা বলবো এটা আমাদের ভালো লক্ষণ নয়। আপনি অন্য কোথাও গিয়ে ছবি তুলুন, ভিডিও করুন, সেটা কোনো সমস্যা না, কিন্তু এই সমস্ত জায়গায় কবরস্থান, তারপরে আরও কিছু জায়গা যেগুলো আছে যেটা মুর্দাদের গোসল করানো হয়, এটাও এখন অনেকেই দেখায় যে মুর্দাকে গোসল করাচ্ছে, এইগুলোর বিষয়টা না ভালো নয়, আমরা এটা খেয়াল করব। জি ভাই, এটি ঘটনা ছিল। শুনছিলাম মাইনুদ্দিন ভাইয়ের প্রথম ঘটনা। আমি অনুরোধ জানাতে চাই মাইনুদ্দিন ভাইকে, মাইনুদ্দিন ভাই যদি আপনার আরও কোনো ঘটনা থাকে তাহলে সেই ঘটনায় যাব, এবং কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যেতে চাই আপনার পরের ঘটনায় যদি থাকে। জি ভাইয়া, এখন আমি যে ঘটনাটা ভাইয়া বলবো সেটা একটি মাদ্রাসায় জিন, এটা আমাদের লালবাগ মাদ্রাসা, আমি হিফজ পড়েছিলাম আমাদের হাফেজ মুসা হুজুরের কাছে। তখন আমরা দুটা ছাত্র বন্ধুদের মধ্যে খুব প্রিয় বন্ধু ছিল আলামিন, ও একজন এখন বর্তমানে আর কি ঢাকারই একটি প্রাণকেন্দ্রে পৃষ্ঠপোষকতায় তার একটি মাদ্রাসা পরিচালিত হচ্ছে, একটু গ্রাম্য পরিবেশের মতো। তো ওর মাদ্রাসার ভিতরে ছাত্র হিফজ মক্তব বিভাগ এবং হিফজ বিভাগ। তো হিফজ বিভাগের ক্লাস রাত্রে 9টা পর্যন্ত মধ্যে শেষ হয়। এবং আরেকটা সমস্যার বিষয় হলো এই মাদ্রাসায় 2-3 জন ছাত্র নিখোঁজ হয়ে যায়, হারিয়ে যায়। এর মধ্যে সবচেয়ে বেশি যিনি হারিয়ে যায়, নিখোঁজ হয়, আর ওর নাম হচ্ছে ফাহিম। নিখোঁজ এবং হারিয়ে যাওয়াটার যে বিষয় আমি বলছি, সেটা চলে যাওয়ার পরে 10-15 দিন, 20-25 দিন পরে আবার রিটার্ন হয়ে আসে। এখন ওদেরকে শাসন করা হয়, বকা দেওয়া হয়, আর ওরা যেটা বলে আর করব না, আর যাব না, ঠিক মতো লেখাপড়া করব আমরা। এবং আমার যে বন্ধুটা শিক্ষক ওইখানকার যিনি আছেন এখন বর্তমানে দায়িত্বে, ও আমাদেরকে যেটা বললো, ওরা পলায়ন করে না। যেমন একটা আছে, আমার মাদ্রাসা পড়তে ভালো লাগছে না, পড়বো না, আর না পড়ার কারণে শিক্ষকের ভয়, মা বাবার ভয়ে পালিয়ে যাওয়া, সেটা করে না, কিন্তু তারা নিখোঁজ হয়ে যায়, হারিয়ে যায়। এবং এই হারিয়ে যাওয়াটা কেন হচ্ছে তারাও বলতে পারে না। যখন আসে তখন তাদেরকে শাসন করা হয় বা ভয় দেখানো হয়, কোথায় ছিলে, কোথায় হারিয়ে গেছো, কেন চলে গেলে, আবার আসলে, এবং এমনটা করছো কেন, ঠিক মতো কি পড়বে না। ওরা কোথায় যাচ্ছে, কি করতেছে তারা বলতে পারে না, শুধু এতটুকুই কান্না করে। এবং শাসনটা তাদের জন্য একটু কষ্ট হয়। শাসন বলতে আমি বোঝাচ্ছি, আঘাত করা হয় তাদেরকে, ব্যত্রাঘাত। তখন তারা চোখের পানি ফেলে আর ওয়াদা করে, প্রতিশ্রুতি, যে আমি আর যাব না। তো ঘটনা বেশ এরকম একদিন হচ্ছে, ফাহিম যে বিষয়টা আমরা বলেছি, ফাহিম রাত্রিবেলা 9টায় ক্লাস শেষ, সবাই খাওয়া দাওয়ায় বসেছে, খাওয়া দাওয়ার পরে তারা বিছানা করে ঘুমিয়ে পড়বে। ওই সময়কালে ফাহিম নিখোঁজ হয়েছে। ফাহিম নিখোঁজ হওয়াতে ওর বাড়িতে এবং ওস্তাদজি, শিক্ষকরা, সবাই, ছাত্ররা সবাই মিলে তালাশ করতেছে, অনেক খোঁজাখুঁজি করেছে, অনেক কিছু করেছে,
কিন্তু তাকে পাওয়া যায়নি। সকালবেলাও, তারা দিনের বেলাও মাইকিং করেছে বা অনেক জায়গায় খোঁজ নিয়েছে, কিন্তু খুঁজে পাওয়া যায়নি। 10 থেকে 15 দিন পরে ওই ফাহিমকে দেখে মাদ্রাসার একটু দূরই মসজিদ ছিল, ওই মসজিদের বারান্দায় ঘুমাচ্ছে। তখন একজন লোক দেখে তাকে উঠিয়ে তোলায়, ঘুম থেকে তুলিয়ে মাদ্রাসার শিক্ষকের কাছে দিয়ে আসে যে, হুজুর, এই যে আপনার ফাহিম ছাত্র মসজিদের মধ্যে ঘুমিয়েছিল। তো এইখানে একটা বিষয় লক্ষণীয় ছিল কি, ও অনেক দুর্বল, ও সব সময় অসুস্থ থাকে, ওর স্মৃতিশক্তিটা অনেক দুর্বল এবং খাওয়া দাওয়া সে বেশি একটা করতে পারে না। এমনি দেখা যাচ্ছে খাওয়ার ইচ্ছে থাকে কিন্তু করতে পারে না, আর অনেক শুকনো মানুষ, খুব স্বাস্থ্য কম। তো এখন এই ছাত্রটাকে বকা মার দেওয়াটাও, মারবে যে এটা মায়ার কাজ। তখন তাকে পড়তে বসানো হয় যে তুমি পড়তে বসো। এক সময়তে যখন মাদ্রাসা ছুটি হলো, বাড়িতে চলে যাবে সবাই, তখনই পুরা প্রকাশ ঘটে এই বিষয়। ফাহিম যখন বাসায় চলে গেছে এবং ঈদের ছুটিটা ছিল, তখন তার মা বলল, ফাহিম রাত্রিবেলাতে উনি বিছানার থেকে বসে ফেল ফেল করে তাকিয়ে আছে এবং ওর মা বলতে আছে আমি ঘরের মধ্যে কথা বলার শব্দ পাচ্ছি এবং হাসতেও আছে, হাসির শব্দ, কথা বলার শব্দ হচ্ছে। পরে আমরা ওকে বকা দিলাম, ঘুমিয়ে পড়ো, তুমি জিগাচ্ছ কেন, এইভাবে শাসন করে ওকে ঘুম পাড়ালাম। কিন্তু ওর মা ঘুমায় নেই, ওর মা জেগেছিল, ফাহিমকে বকা দিয়ে ঘুমিয়ে পড়লো। 10-15 মিনিট পরে দেখে ফাহিম বিছানার থেকে নেমে দরজা খুলে হেঁটে যাচ্ছে। তো ওর মা আবার পেছন থেকে ডাকলো, জিজ্ঞেস করলো তুমি কোথায় যাচ্ছ? বলছে আমাকে খালামণি ডাকে। তোমাকে খালামণি ডাকে, জানো রাত কটা? ও আবার মা বাবা ধরে আর কি, ওর মা ধরে আবার ও বকা ঝকা দিয়ে বিছানাতে ঘুম পাড়িয়ে দেয়। এইভাবে সকাল যখন হয়ে গেল, ওর ছোট আরেকটা ভাই ছিল, ও দেখে সকালে 10টা বা 11টা 12টার দিকে ওরা পুকুর দিকে যাচ্ছে গোসল করবে। পুকুর দিকে যখন গোসল করতে যাচ্ছে, ওরা দুটা ভাই পুকুরে গোসল করবে, কিছুক্ষণ পরে দেখে ফাহিম নিখোঁজ, পাওয়া যাচ্ছে না। কিন্তু পুকুরে কিন্তু পড়ে যায়নি, কারণ ভাই সাথে ছিল, দেখেছে। কিন্তু কথা বলা বা মানুষের কিছু ভিড় ছিল, মানুষের কিছু কাপড় চোপড় ধোয়াচ্ছিল, কেউ গোসল করতেছিল, এরই মাঝে ফাহিম নিখোঁজ। ওর ছোট ভাই বাসায় গিয়ে মাকে বলেছে ভাইয়া কোথাও চলে গেছে। তো ওর মা আবার পুকুর পাড়ে আসলো, ওইখানে এলাকা ঘোরাঘুরি করলো, খোঁজা তালাশ করতে লাগলো, পাচ্ছে না। তো ওরা অনেক সময় তো এরকম নিখোঁজ হওয়াতে তেমন আর কোনো একটা বড় রকমের কিছু করতে যায়নি, প্রচার করেনি, যারা নীরব চুপ হয়েছিল। সন্ধ্যার পরে, রাত্রে 9টার কথা বলছিল, যে সন্ধ্যা বা রাত 8টা-9টার দিকে ঠিক বাড়ির কাছে উঠানের সামনে ও বসে আছে। তখন ওর ভাই বা দাদাকে দেখে বলতেছে তুমি এখানে কেন? তখন বাসায় নিয়ে এসে এবং দেখে যে ওর শরীরটা খুব কাঁপতেছে, ক্ষুধা লেগেছে, খাওয়া দাওয়া করালো এবং বকা ঝকা দিয়ে তাকে ঘুম পাড়ালো। তখন তারা কয়েকটা হুজুর বা আরও কয়েকটা জায়গায় তারা নিয়ে দেখালো, সবাই বলেছে যে ওর সাথেই জিনটা থাকে, ওর সাথেই এরকম জিনটা ওকে বিরক্ত করে। তখন যিনি আমাদের যে বন্ধু ছিল, আমরা যে একসাথে লেখাপড়া করেছি, বর্তমানে যিনি ওই মাদ্রাসার পৃষ্ঠপত্রিকাতে আছেন, উনি আমার এইরকম সন্ধান আমার কাছে আসে, ওনাকে ছাত্রটাকে নিয়ে আসে, মা বাবাকে সাথে করে নিয়ে আসে। তো আমরা ফাহিমের সাথে কথা বললাম। প্রথম প্রশ্ন আমরা করেছি, ওই ফাহিমের সাথে যে জিনটা থাকে, আমরা সবাই জানি এটা দুষ্ট জিনের কাজ হয়, যে জিনটা দুষ্ট, মাদ্রাসা পড়তে দেয় না, তার কাজ হয়। তো এই জন্য আমি ওই ফাহিমের সাথে থাকাটা জিনটাকে ডাকলাম এবং জিজ্ঞেস করেছি তোমার নাম কি? তো সে আমাকে বলেছিল যে আমার নাম শাইখুন। তাই বললাম ফাহিম ওকে বিরক্ত করা হচ্ছে কিন্তু, আর শাইখুন যেহেতু নাম বলা হচ্ছে, আমি এখানে একটু বলে নেই, আমরা অনেকেই ভাববো যে শাইখুন মানে হচ্ছে একটি জিনের নাম। এখানে কিন্তু জিনটা বড় সত্যিকার অর্থে আশিকি জিন, এবং শাইখুন মানে হচ্ছে শিক্ষিকা, একজন ধার্মিক। শাইখুন একজন ধার্মিক জিন এবং একটি শিক্ষিকা, অর্থাৎ সে ধর্ম খুব ভালো করে, আমলদার করে। তো ফাহিম মাদ্রাসায় পড়ে হিফজু বিভাগে, ভালো লেগেছে, তাই এই জিন তার সাথে রয়েছে এবং তাকেই চায়। যখন আমরা জিজ্ঞেস করি তুমি তাকে কোথায় নিয়ে যাও, 10 দিন 15 দিন 20 দিন এইভাবে তাকে কোথায় রাখা হয়, কি খাওয়ানো হয়, তখন ওই জিনটা বলল যে
ওকে আমি বিভিন্ন গ্রাম বা বিভিন্ন জায়গাতে রাস্তাঘাটে ঘোরানো হয়। এই কারণে ছোট বাচ্চারা ঘুরতে পছন্দ করে। এরা এখন যদি জিনদের কাছে নিয়ে যাওয়া হয় ভয় পেয়ে যাবে, আর রাস্তাঘাটে ঘোরানো হয় যেন সে আমার কাছে অবশ্যই আসতে চায়, আমাকে যেন পছন্দ করে। আমি ওকে রাস্তাঘাটে যেমন কখনো নরসিংদী নিয়ে যায়, কখনো গাজীপুর নিয়ে যায়, কখনো চট্টগ্রাম নিয়ে যায়, আর নিয়ে রাস্তাঘাটে শুধু ঘোরাতে থাকে, বিভিন্ন পার্কে বিভিন্ন জায়গাতে ঘোরাতে থাকে। খুব ভালো লাগার, যেমন বাড়ির কথা মনে না পড়ে, বাবা মার কথা যেন না পড়ে। আর যখন ক্ষুধা লাগে বলে আমরা রাত্রিবেলাতে ঠিক ওর কাছে আমরা খাবার কিছু পৌঁছে দিই। এটা মানুষরূপেই কিন্তু জিনটা বলে মানুষরূপেই, অর্থাৎ রাত্রিবেলায় ওর কাছে খাবার পৌঁছে দিই, কিছু শুকনো খাবার। আর ওকে ভোলানোর জন্য আমরা বিভিন্ন জায়গাতে রাস্তাঘাটে তাকে আমি নিয়ে ঘোরাতে থাকি। তখন বললাম কেন, এটা তোর লেখাপড়া শারীরিক সব কিছুতেই সমস্যা করে। তখন ওই জিন যে বিষয়টা, ফাহিমের সাথে থাকা জিনটা বলল ওকে আমার ভালো লাগছে, আর ওর যখন সাহস বা এইগুলোর থেকে অভ্যস্ত হয়ে যাবে, বাবা মা বন্ধু মহল দুনিয়ার সবার ভালোবাসা বা সবাইকে ভুলতে পারবে, যখন সে একটু বুঝ আসবে তখন আমি আমার গন্তব্যে আমার জায়গা আমি নিয়ে চলে যাব, আমি ওকে বিবাহ করে নেব। তখন আমরা বলছি না, ওটা এখন বেশি একটা ছোট বা বড় নয়, বয়স্ক এরকম নয়, এখন একটু অবুঝও আছে, হেফজও পড়তেছে, তুমি অবশ্যই তাকে ছেড়ে দাও এবং তুমি তোমার গন্তব্যে থাকো। ওর লেখাপড়া করবে, ওর বাবা মা খুব কষ্ট পায় ছেলেটা যখন হারিয়ে যায়, আর ওকেও তো তার শিক্ষকরা মারধর করে, ও তো এরকম খুব কষ্ট পেয়ে যায়। এই পরবর্তীতে আর কি আমরা জিনটাকে ছাড়িয়েছি। ফাহিম এখন মোটামুটি সুস্থ, কিন্তু কিছু কিছু সময় হচ্ছে একদিন দুই দিনের জন্য আবার নিখোঁজ হয় আর কি বলে। এখন কিছু খাওয়া দাওয়া কম এবং ঘুম কম, আর একদিন বা ঘন্টা খানিকের জন্য নিখোঁজ হয়। পরে আমরা বলছি আচ্ছা ঠিক আছে, পরবর্তীতে আরও সম্পূর্ণ সব সুস্থ এবং ঠিক হয়ে যাবে, এটা কোনো চিন্তার কোনো কারণ নেই। ভাইয়া এটাই ছিল ঘটনা। আমি এখানে আমার ওয়াইফকে বলবো সে তার পার্সোনাল কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করুক রিগার্ডিং আওয়ার ম্যারেজ, এন্ড এরপর কি জিনিসগুলি হলো তার সাথে, বা সে কি ফিল করলো, বা আমি তাকে কতটুকু জানিয়েছিলাম সে কতটুকু জানে, সেই বিষয়ে যদি সে একটু বলে আপনাদের কাছে মনে হয় বিষয়টা একটু ক্লিয়ার হবে। আসলে ও আমাকে ওর সব কিছু শেয়ার করছিল। যেহেতু আমি ভূত.com শুনি, তো আমি তার লাইফ স্টোরি আগে থেকেই জানতাম, সে নিজেও আমাকে সব বলছিল। বাট আমার সাথে এটা শুরু হয় আমাদের বিয়ের প্রথম রাত থেকে। সব কিছু ঠিকঠাক, আমরা দুজনের মতো আছি। তো রাত 3টার পরে সে ঘুমায়, কিন্তু হঠাৎ করে আমি দেখি সে তার রিয়াকশনগুলো একটু অন্যরকম, আমি ঘুমের মধ্যে ফিল করতেছিলাম। তো তারপরে আমি ওকে ডাক দিই যে তোমার কি হয়েছে। ও হঠাৎ আমার দিকে তাকায়, এমনভাবে তাকায় আমার মনে হইতেছিল এটা সে না। বাট কি টাইপের রিয়াকশন ছিল সেটা একটু বলো। ওর চোখ একদম লাল ছিল, প্রচণ্ড পরিমাণ লাল ছিল। আর আমি তাকে চিনতেছিলাম না, তার চোখের চাহনি ওটা ছিল না। তো আমি তাকে অনেক জোরে জোরে ডাক দিই, অনেকবার ডাকি। তারপরে সে নর্মাল হয়, সে জানেও না সে এমন রিয়াক্ট করছে আমার সাথে। দেন এরপর আমরা যখন আমাদের পার্সোনাল টাইম আমরা যখন একসাথে ছিলাম, তো তখন আমি একদম তার পেছনে কিছু শ্যাডো দেখতে পাই দেওয়ালে। আরেকটা শ্যাডো ছিল তুমি দেখছিলা, সেটা হচ্ছে একটা মিররের ওইখানে উপরে। তো আমি 2বার ওই শ্যাডোটা দেখি বিয়ের প্রথম রাতে। ওইটা তার কোনো প্রবলেম হয়নি। এরপরে আমরা শিফট করলাম, আমাদের নতুন ফ্ল্যাট নিলাম। ওই ফ্ল্যাটের কথাও বলা হয়েছে, আমাদের ওখানেও কিছু ঘটনা ছিল, আমরা নানান কিছু ফেস করছি। তো ওইখানে তো নানান প্রবলেম ছিল। আসলে যারা এই বিষয়গুলি এখনও টোটালি জানে না তাদেরকে আমি বলতে চাই যে ওই ফ্ল্যাটে যে প্রবলেমগুলো ছিল, এরকম জিনিস যে আমরা নিজেদের মতো কথা বলছি, সংসার সাজানোর চেষ্টা করছি, ওই টাইমে এমন হলো লাইক প্ল্যানিং করছি, ওই টাইমে হঠাৎ করে দেখা গেল আমাদের যে রুমে আমরা আছি সেই রুম থেকে ঠিক পাশে একটা রুম আছে, ওটাতে হাই কমোড, অ্যান্ড হাই কমোডে যদি কেউ ফ্লাশ করে এটা কিন্তু সাউন্ড পাওয়া যায়। বাট বাসায় আমরা 2জন মেম্বার্স, হঠাৎ করে আমি শুনতে পারি যে ফ্লাশ করার সাউন্ড ওয়াশরুমে হাই কমোডের। আমি ওকে জিজ্ঞেস করি যে তুমি কি কিছু শুনলা, তখন আমাকে বলে যে হ্যাঁ আমি তো শুনছি। এটা কিভাবে হলো? ওয়াশরুমে গেলাম, আমরা নর্মালি ওই ওয়াশরুমটি ইউজ করি না, বাট ওয়াশরুমে গিয়ে দেখি ওয়াশরুম সম্পূর্ণ ভেজা, জাস্ট লাইক যে এখন এই মুহূর্তে কেউ ওয়াশরুম থেকে গোসল করে বের হয়েছে। স্টিমড একটা ওয়াশরুম অ্যান্ড ভেরি ওয়ার্ম। সো খুবই ভীতিকর একটা বিষয়। প্লাস এরপরে যে রাত্রেবেলা শ্যাডো দেখলা আমাদের প্ল্যানিংয়ের টাইমে, রাত্রেবেলা 1টা-2টার দিকে তুমি একটা মহিলা শ্যাডো দেখলা যে হচ্ছে আমাদেরকে ইনফিলট্রেট করতেছিল, এটা একটু বলো। তো ও আর আমি আমাদের বেডরুমে বসা, তো আমরা কথা বলতেছিলাম। তো হুট করে আমি দেখি আমাদের বেডরুমে যে ডোরটা ছিল, তো ওখান থেকে একটা মহিলা শ্যাডো জাস্ট অন্য রুমে চলে গেল।
তো আমি ওরে বলতেছি তুমি কিছু দেখছো? ও বলে যে হ্যাঁ আমি একটু দেখছি। এরপর আমরা পাশের রুম থেকে কন্টিনিউসলি নকের সাউন্ড পাচ্ছিলাম। এরপরে আমি আরও মানে সত্যি কথা খুবই ভয় পেয়েছি যে এভাবে তো আসলে থাকা যায় না। আমরা যখন বের হইতেছি আমরা প্ল্যানিং করলাম যে আমরা বাইরে যাই, আমরা এখন আর ফ্ল্যাটে থাকবো না। আমরা যখন বের হচ্ছি তো পাশের যে রুমটা ছিল আমাদের এটা লক করা ছিল, বাট ওই রুম থেকে আমি মানে আমার জাস্ট শুটা পড়তেছে তখন দেখি নকের সাউন্ড। আমরা বের হওয়া পর্যন্ত দিন আমরা বাসায় আসছি ফজরের একটু আগে, ফজরের আজান একটু আগে। আসার পর মানে আমরা জাস্ট বেঁচে শুইছে একটু ঘুমাবো, তখন আমাদের বারান্দা থেকে মানে লিটারালি কান্নার সাউন্ড আসতেছে। শুধু বারান্দা থেকে না তো, ওই রুম থেকেও কান্নার সাউন্ড হ্যাঁ, আসতেছিল। মানে বারান্দা থেকে আসতেছিল, রুম থেকে আসতেছিল। হ্যাঁ, এন্ড এরপরে যখন আমার মনে আছে যতটুকু, আমি ততটুকু বলি তোমাকে, তোমার যদি মনে থাকে। সেটা হচ্ছে যে ঘুমানোর চেষ্টা করার পরে হঠাৎ করে মানে তুমি আমাকে ডাক দিলা, আমি উঠছি, ওঠার পরে তুমি বলতেছো তোমার শরীর কাঁপতেছিল অনেক বেশি জোরে এবং তুমি আমাকে কিছু কথা বলতেছিলে, বাট দ্যাট ওয়াজ নট ইউ, তুমি ছিল না সেটা। এই প্রবলেমটা মানে আমাদের বিয়ের পর থেকেই হয়েছে। আমি ওকে মানে ধরে ঘুমাতে পারি না। যদি আমি ধরি আমি ঘুমাই না, মানে জাস্ট চোখটা অফ করছি, ঘুম আসতেছে। তো তখন আমার মনে হয় যে মানে আমার ফুল বডি একদম জমে যায়, আমি কিছু বুঝতে পারি না, আমি হিলতে পারি না। তখন মানে ফার্স্ট টাইম ওর হাতের উপর আমি শোয়াছিলাম, তো কিছু কথা মানে ওর ভয়েসে আসতেছিল, বাট সেটা হচ্ছিল না। মানে কিছু আপত্তিকর কথাবার্তা আমাকে বলতেছিল, বাট খুবই অন্য ওয়েতে, যেটা সে আমার সাথে এই ওয়েতে কখনো কথা বলে না। তো আমি সাথে সাথে উঠেছি। ওঠার পরে আমি বলতেছিলাম যে এমন এমন হয়েছে, কিন্তু এসব কথা তুমি আমাকে বলো নাই, কারণ তোমার ভয়েস আমি চিনি, তোমার কথা বলার ওয়েটাও আমি জানি, ওটা তোমার ওয়ে ছিলই না। আরেকটা জিনিস হচ্ছে, যখন এই ঘটনাগুলো ঘটে আমি তো ঘুমের মধ্যে থাকি এবং তুমি আমাকে বলছিলা যে তারা তোমাকে ওয়ান কাইন্ড অফ এ থ্রেট করে। আরেকটা কথা বলছিলা, সেটা হচ্ছে যে আমি যখন ঘুমাচ্ছিলাম তখন তুমি ওকে যখন মানে ডাকাডাকি করতেছিলা, ওই টাইমে তুমি একটা ফেসও দেখছিলা, আমার ফেস দেখছিলা, বাট আমি কিন্তু ঘুমাচ্ছিলাম। অপর সাইড থেকে ফেস দেখো, প্লাস আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, যেটা হচ্ছে কি তুমি কিন্তু এই জিনিসগুলো শুরুতে মানতে চাইতা কিনা আমি জানি না, মানতে চাইতে না হয়তো বা মানতে চাইতো না। তো যখন মানতে চাইতো না আমি তোমাকে বলতাম কি যেগুলো নিয়ে মজা করো না, তুমি মজা করতা, রাগারাগি করতে যে ধুর এই সমস্ত কোনো কিছু আসলে হয় না, এগুলা মানে দিস থিংস আর নট রিয়েল, এরকম। যেই দিনই তুমি এগুলো বলতা বা ওদের সাথে তুমি কোনো ধরনের, মানে আমি আগে বলে রাখি 2015 সালে আমার সাথে একটা ব্ল্যাক ম্যাজিকের ইনসিডেন্ট হয়, যেটা হচ্ছে স্টিল রানিং। সো এই টাইমে লাস্টে 2017 সালে যখন আমার উপরে ফাইনাল রুকিয়া করা হয়, সেই টাইমে আমার ভেতর থেকে 7টা জিনের বসবাস ছিল, এদের মধ্যে থেকে একজন বের হয়ে যায় এবং বাকি 6জন এখন আমার ভেতরে স্টাফড। তো এই কথাটা সে বিশ্বাস করে না, মানে আমার ওয়াইফ এই কথাটা বিশ্বাস করে নাই তখনও। স্বাভাবিক, একটা মানুষের সাথে না থাকলে জাস্ট কথা শুনে তো বিশ্বাস করার কিছু নাই। তো যখনই আমি এই কথাগুলো তাকে বলি বা সে যখন জানতে চায় আমি এই জিনিসগুলো বললে, সে সবসময় একটা মজা ওড়ায়, বাট যেই দিনই সে মজা ওড়ায় ওই দিনে কোনো কিছু একটা হয়। তো তুমি বলো এই বিষয়ে। তারপর ওই ফ্ল্যাট থেকে তো আমরা মুভ করি, আমরা অন্য একটা ফ্ল্যাটে যাই। ফার্স্টে মানে সব কিছু একদম ঠিকঠাক, সব ঠিক আছে। তো হুট করে একদিন রাতে আমি ওকে যে এসব বিষয়ে, ওর জিন রিলেটেড এসব বিষয়ে কিছু একটা বলতেছিলাম, তো মজার ছলে আমি অনেক কথাই বলছি। তো সেদিন আমরা ঘুমাই, তখন ও রাতের প্রায় 4টা হবে, 4টা একটু আগে হবে। আমরা জাস্ট ঘুমাইছি, তো ঘুমের মধ্যে আমি দেখছি আমিও ঘুমাইছি আর সেও আমার পাশে। তো আমাদের যে মেন রুমের ডোরটা, ওখান দিয়ে একটা মহিলা চুলগুলো একদম সামনে, মানে 4 হাত পা দিয়ে সে হাঁটতেছে, মানে হাঁটতেছে না লিটারালি মানে দৌড় দিতেছে। তো দৌড়ে বেডের রাউন্ড করে এসে আমি যে পাশে শুয়েছিলাম তার পাশে ছিল দেয়াল, তো সে এসে দেয়ালে আসে, দেয়ালের উপর থেকে আমার গায়ের উপর মানে আমার জাস্ট পায়ের এখানে এসে বসে। তো আমি তো নড়তে পারতেছি না, আমি সূরা পড়তেছি, যতটুকু পারি তাই পড়তেছি। তো সে একটা কথাই বলছিল, তুই তো মানতি না ওর উপর কী আছে বা ওর সাথে কী আছে। আমি জাস্ট এক কথা বলতেছিলাম যে হ্যাঁ আমি মানি ওর সাথে কিছু একটা আছে। এই কথাটা লিটারালি আমি 3-4 বার বলছি। তারপর আমি দেখলাম যে ওই মানে মহিলা অবয়বটা ওর সাথে কিছু একটা কথা বলতেছে, তখনই আমার ঘুম ভেঙে যায়। লিটারালি আমি উঠে বসি, বসে জোর জোর দম নিতেছি, সেও উঠে বসছে। বসার পরে আমি ওকে জিজ্ঞেস করতেছি, ও আমাকে আসলে জিজ্ঞেস করতেছে তুমি কি কোনো পায়ের মানে সাউন্ড শুনছো? আমি বলি হ্যাঁ, আমি যা শুনেই আমি দেখছি। ও তুমি কি শুনছিলে এটা একটু বলো। আমি যতটুকু শুনছিলাম সেটা হচ্ছে যে রুমের ভেতরে যদি একটা রুম, 2টা মানুষ ঘুমাচ্ছে, ওই রুমে যদি কেউ দৌড়ে চলে আসে, সো ওই সাউন্ডটা কিন্তু রাতের বেলা খুবই প্রমিনেন্ট, খুবই ইজিলি শোনা যায়। সো আমি শুনলাম ডোরের ঠিক বাহির থেকে কিছু একটা দৌড়ে ভেতরে ঢুকলো এবং ভেতরে ঢুকে আমার ওয়াইফ যেই পাশে শুয়ে ওয়ালের দিকে, ওই দিকে গিয়ে জিনিসটা থেমে যায়।
তো আমি এই সাউন্ডটা শুনে ওকে বলি যে তুমি কি কিছু শুনতে পারছো নাকি? ও আমাকে বলে যে হ্যাঁ আমি তো শুনলাম। আমি বলে আসলে ঘটনাটা কি হয়েছে আমাকে বলো তো। তো ও যখন আমাকে সম্পূর্ণ ঘটনাটা বললো, তখন আমি ওকে বললাম যে আচ্ছা ঠিক আছে বাদ দাও, এই জিনিসগুলো নিয়ে খুব বেশি একটা ঘাটানোর দরকার নেই, বা তুমি এগুলো নিয়ে মজা করো না। বাট লাস্টে বেশ কয়েকদিন আগে, কতদিন হবে, 3 দিন আগে হবে, লাস্ট 3 দিন আগে। তো সে আর আমি আবার কথাবার্তাই বলতেছে আমাদের মতো। আমি বলতেছি হ্যাঁ তারা হয়তো ভয় পেয়েছে, তোমাকে এখন আর জ্বালাবে না এসব বলতেছি। তো দুষ্টামি করতেছিলাম আমি। আমরা আবার ঘুমাই, মানে আমাদের প্রবলেমটা মূলত ঘুমের সময় হয়। আমরা যখন একটু একটু ঘুমাই ওই টাইমটাতে আমাদের প্রবলেমটা শুরু হয়। তো আবার আমি নড়তে পারতেছি না, মানে সাউন্ড শুনতেছি। আমি একদম মনে আছে আমার ঠিক পেছনে, আমার মাথার পেছনে কেউ একজন দাঁড়ায় আছে, এতটুকুই। এরপর আমার ঘুম ভেঙে যায়, আমি উঠে বসি, সেও বসে, আমার বলতেছে না তুমি ঘুমানোর ট্রাই করো। আমি আবার ঘুমাই। এরপর দেখি যে তার পাশে দাঁড়ায় আছে, বাট আমি কোনো ফেস দেখতে পাই না, জাস্ট কালো একটা অবয়ব। এরপর আবার ঘুম ভেঙে যায়, তারপর আমি আবার ঘুমাই। তখন দেখি যে মানে সেকেন্ড টাইমের পরে আমি ওরা বলতেছিলাম যে এগুলো কেন এত ডিস্টার্ব করতেছে আমাদের, আমরা তো রাতে ঘুমাতে পারতেছি না এসবের জন্য, এগুলো আর কতদিন চলবে। তো এসব কথা বলার পর ও বলছে আচ্ছা তুমি ঘুমাও। তখন কিন্তু সকাল, আসলে প্রায় 7টা বেজে গেছে তখন। আমি শুয়েছি, ও তো আমার বাম পাশে ছিল। তো আমি হঠাৎ দেখি আমার ডান পাশে ওরই ফেস, কিন্তু সেটা সে না, কারণ মানে ফেসটা এত বেশি কালো ছিল। আমার ঠিক মাথার পাশে এসে মানে সে মাথাটা রাখছে, রাখার পর আমাকে খুবই আপত্তিকর একটা কথা বলছে। তো আমি তখন সাথে সাথে ঘুম থেকে উঠে যাই যে না এগুলো আর টলারেট করা যেতেছে না, কারণ মানে আমরা ঘুমাতেই পারতেছি না। এরপর আমরা আর ঘুমাইনি, আমরা এরপর বাইরে চলে গেছিলাম। এই জিনিসগুলো যখন হয় মেনলি, মানে আমি যে জিনিসটা আসলে ফিগার আউট করলাম, যখনই এই বিষয়গুলো নিয়ে মজা ওড়ানো হয় আমার ওয়াইফ এবং আমি যখন কথা বলি, মানে কথায় কথাতে বিভিন্ন কথাই ওঠে, আমাদের লাইফের কাহিনী, কে কি করতাম বা কি টাইপের জিনিসগুলো আমাদের সাথে হয়েছে, লাইফে কে ছিল না, এই টাইপ কথাবার্তা কিন্তু হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অনেক হয়। তো এই জিনিসগুলো যখন আমরা বলি, হঠাৎ করে যখন এই দিকে মানে ভৌতিক দিকে মোড় নেয়, আর যেহেতু আমি ভূত.com-এর সাথে অনেক দিন যাবত জড়িত, সে আমার কাছে অনেক কিছু শুনতে চায়, এরকম টাইপের স্টোরি শুনছো কিনা বা ওরকম টাইপের স্টোরি শুনছো কিনা, হঠাৎ করে বলে ফেলে যে তোমার সাথে যেটা হয়েছে সেটা বলো। তখন আমি যখন বলি তাকে এই কথাগুলো, সে মজা ওঠালো, এবং মজা ওঠানোর পর থেকে এই টাইপের প্রবলেমগুলো স্টার্ট হওয়া শুরু করে, যে হুটহাট এরকম সাউন্ড শোনা, বিভিন্ন টাইপের সাউন্ড, নকিংসের সাউন্ড, তারপর এই যে ও ঘুমাতে পারে না, আমার ভয়েস শোনা, তো আমি কিন্তু আমি ঘুমায় থাকি কিন্তু সে এই জিনিসগুলো শুনতে পারে, এবং যখন সে ঘুম থেকে ওঠে আমাকে ডেকে তোলে আমাকে এই জিনিসগুলো সে বলে। আমি আসলে এখনও জানি না যে এই জিনিসগুলো কি। এবং হ্যাঁ, রিগার্ডিং টু দিস আমি হাফেজ মাইনুদ্দিন ভাইয়ের সাথেও যোগাযোগ করি, কারণ আমি ভেবেছিলাম যে কোনো ব্ল্যাক ম্যাজিক টাইপের কোনো কিছু আবার কেউ করার চেষ্টা করছে কিনা। হাফেজ মাইনুদ্দিন ভাই আমাকে কয়েকটা ট্রিটমেন্ট দেয় এবং উনি আমাকে বলে যে আপনি এই কাজটা করেন স্পেসিফিক, তারপরে আপনি আমাকে বলবেন কি হয়, কারণ আমি এখন আপনাকে বলবো না যে কি হতে পারে। যদি আমি এখনই আপনাকে বলে দিই কি হতে পারে, আপনি সেই হিসেবে আমাকে কথা বলতে পারেন। সো আমি বলবো না, কিছু জিনিস সিক্রেট থাকুক, আপনি আমাকে বলবেন আপনি কি ফিল করছেন। ওনার যে টোটকাটা ছিল সেটা ছিল একটা লাল কাপড়ের মধ্যে লবণ রাখতে হবে, 5 চামচ লবণ একটা পুটলি বানিয়ে ওটাকে রাখতে হবে ঘরের যে কোনো একটা জায়গায় ঝুলিয়ে, আমাদের আর কি বেডরুমে যেখানে আমরা ঘুমাই। তো আমি রাখি, তেমন কিছু আমার সাথে হয় না। তো পরবর্তী দিন হাফেজ মাইনুদ্দিন ভাইয়ের সাথে যখন আমি যোগাযোগ করি, উনি আমাকে বলেন যে ভাইয়া এটা কোনো ব্ল্যাক ম্যাজিকের কোনো কিছুই না, এটা হইতেছে আসলে আপনার ভেতরে কিছু একটা আছে, চালান না, এটা আপনার প্রবলেম। মানে আপনার ভেতরে যে জিনিসগুলো ওগুলো কোনো না কোনোভাবে বের হওয়ার চেষ্টা করে বা আপনাকে বিরক্ত করার চেষ্টা করে, যেহেতু এখন ম্যারিড লাইফে আছেন, সো এই জিনিসগুলো আপনাদেরকে আলাদা করারও চেষ্টা করে। সো জিনিসগুলো খুবই খারাপ। আমি আসলে কি বলবো, এরকম একটা ফেজ আমার ছিল যে আমি চাইতাম এক সময় যে আই উইল নেভার গেট ম্যারিড, বাট আল্লাহর ইচ্ছা অন্যরকমই ছিল, আমাদের সুন্দর করে একটা বিয়ে হলো, কিন্তু বিয়ের পরে এই জিনিসগুলো আসলে খুবই আনএক্সপেক্টেড। এবং আরেকটা জিনিস আমি হাইলাইট করবো আজকে আপনাদের সকলের সামনে, যেটা হচ্ছে আমি নিজে যখন মানতাম না, বুঝতাম না, এমন কিছু কিছু জিনিস আমার বন্ধু বান্ধব বা আমার আত্মীয় স্বজন আশেপাশের যারা আছে আমাকে অনেক কিছু জিজ্ঞেস করে যে এইটার ফলাফলটা কি হবে। তখন আমার মাথায় একটা কথা আসে, হবে কি হবে না, বা এটা এরকম হতে পারে ওরকম হতে পারে। যেমন আমি আমার একটা বন্ধুর কথা বলি, ও থাকে হচ্ছে ইসিবিতে, আমার বন্ধুর নাম নিশাদ। তো আমাকে 2022, 23 বা 21 বা 24 যে কোনো একটা তারিখ আমাকে কয়েকজনের ছবি দেখায়, বলে যে দেখ তো এখানে কার সাথে আমার বিয়ে হবে, তুই তো অনেক কিছু জানিস, আমাকে বল। আমি ওকে বলি কি যে এই মেয়েটার সাথে তোর বিয়ে হবে এবং মেয়েটা এই জায়গায়। তো 2025-এর আগস্টে সে আমাকে বলে কি বন্ধু তুই যার কথা বলছিলি তার সাথে আমার বিয়ে হইলো, এবং সে এই জায়গারই অ্যাকচুয়ালি। তো এরকম কিছু কিছু জিনিস হয়।
আরেকটা জিনিস যেটা আমি এটা কখনো মানতাম না, আমি কখনো মানতে চাই না, কারণ আমি সব কিছুর একটা সায়েন্টিফিক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি। লাইক আমার কাছে মনে হয় যে মানুষের ব্রেন তো অলওয়েজ একটা ক্যালকুলেশনের ভেতরে থাকে, ফিচার প্রেডিকশন, লাইক ডিজাভু। যখন আমরা রাতের বেলা লাইট অফ করতে যাই তখন মনে হয় কি যে হ্যাঁ এই কাজটা তো আমি এর আগেও করছি, দিস ইজ কল্ড ডিজাভু। তো আমার কাছে মনে হইতো যে হ্যাঁ এটা একটা সায়েন্টিফিক ব্যাখ্যা আছে, বাট আমি কখনো ভাবি নাই যে এই জিনিসগুলো সবার, যাদেরকে আমি বলি তাদের সাথেই প্রমাণ হবে। আমার ওয়াইফের ক্ষেত্রেও সে আমাকে একটা কথা বলছিল, এটা হয়তো বা 5 বছরেও হবে না, আমি বলছিলাম এটা 2 মাসের মধ্যেই হবে, অ্যাকচুয়ালি 2 মাসের মধ্যেই হয়েছে, অ্যান্ড ইটস স্টিল রানিং। এখানে আমার আসলে কিছু বলার নেই। আরেকটা জিনিস হচ্ছে, আমার সাথে ছোটবেলা থেকে এমন একটা জিনিস থাকে যেটা আমাকে অলওয়েজ প্রোটেক্ট করে। লাইক আমি যখন কোনো অ্যাক্সিডেন্টের শিকার হই, আমার শরীরের কাপড় চোপড় ছিঁড়ে যায়, বাট আমার শরীরে কোনো আঁচড় লাগে না। তারপরে রাতের বেলা মশারি ঠিক করতে গেলে ফ্যানের মধ্যে যখন আঙ্গুল লাগে, ব্লেডের মধ্যে আঙ্গুল কেটে যদি নাও যায়, একটা ব্রুজ মার্কস তো থাকবে, বাট নাথিং, কিচ্ছু থাকে না, একেবারে ক্লিন, কোনো ব্যথা নাই, কিচ্ছু নাই। সো এই যে জিনিসটা, এটা থাকে একটা বাজ পাখির ফর্মে, এবং আমি যে জায়গায় থাকি সেখানে সে একটা আওয়াজ করে সব সময়। তো আমি যখন আমার ওয়াইফকে বিয়ের আগে ফোনে এই জিনিসগুলো বলতাম, সে বিশ্বাস তো করতো, কিন্তু তারপরেও তার মনে কিছু দিতে থাকতো যে না এটা মানে কিভাবে সম্ভব, এটা তো মানে ওরকম কিছু না যে তুমি বললে আর হয়ে গেল। আমি ফোনে তাকে কয়েকবার রেকর্ড করে, সাউন্ড রেকর্ড করে পাঠাই, তখন সে মানে কিনা আমি জানি না, এটা সেই ভালো বলতে পারবে। আর এখন যখন সে আমার সাথে আছে, সে কি ফিল করে, সে কি শোনে, সে কি দেখে, এটা সেই বলুক। আসলে যখন মানে প্রথম আমাকে এসব মানে ও শোনাতো, তো আমার না এতটা বিশ্বাস হইতো না, কারণ মানে পাখির আওয়াজ তো হইতেই পারে এমনটা। তো আমি যখন থেকে মানে আমরা আলাদা একটা ফ্ল্যাটে শিফট করলাম, একসাথে থাকা শুরু করলাম, তখন থেকে আমি নিজে এই সাউন্ডগুলো পাই, মানে একটা বাজ পাখির সাউন্ড, ঠিক আছে। মানে যখনই আমাদের কোনো প্রবলেম হয়, আমি দেখছি ওরা, আমার একবার একটা প্রবলেম হয়েছিল, আমাদের একটু ঝগড়া লাগছে আর কি, যে কোনো একটা বিষয় নিয়ে। তো ও আমার কথা অনেক কষ্ট পাইছে। এমনি নর্মালি যখন পাখিটা ডাকে সেটা একদম নর্মাল শোনা যায়, কিন্তু তখন মানে সে নিজেও কষ্ট পাচ্ছে, এটা আমি ভয় পেয়েছি লিটারেলি, কারণ এমনভাবে ডাকতেছিল, আমি ভয় পেয়েছি। আর এটা শুধু আমি শুনি না, ওর যে ভাই, যে আম্মা, সবাই শোনে এটা। ওর বাসায় যখন আমি যাই, আম্মা বলতেছে হ্যাঁ ও তো এখানেও আসে, আমি তো এখনও শুনি, আবার আমাদের এখানেও যায়, আমরাও শুনি এই ডাকগুলো, প্রায় রোজ রাতে না হলেও একদিন পর একদিন, মানে সবসময় আমরা এটা শুনি, আমি নিজেও শুনি। এই যে যখন কোরবানির ঈদ গেল, তখন তুমি আমাকে কি বললে, এখন তো ডাকে না, এখন তো কোনো সমস্যা নেই। আমি বলছিলাম কি যে কোরবানির ঈদের টাইমটা আরাফার দিন থেকে একটা পবিত্র টাইম, সো এখন থাকবে না, পরবর্তীতে আবার আসবে। যেই দিন আমাকে ওই কথাটা বললো, এর পরের দিন হাজির, পরের দিন সন্ধ্যার দিকেই মাগরিবের আজানটা পার হলো আর হাজির। মানে এই জিনিসটা এমন যে আমরা যেই জায়গাতেই যাই সেখানেই সে যাবে, অলওয়েজ সেখানে যাবে। আর আশেপাশে কুকুর তো অনেক থাকে, দেখছোই তো। সো এই জিনিসগুলো আসলে হচ্ছে মূলত আমাদের ঘটনাগুলো। সো খুবই ডিসওরিয়েন্টেড এবং ছড়ানো ছিটানো ঘটনা। তো আমি মাঝখানে কয়েকজন হুজুরের সাথে কথা বলি, যেমন আমাদের নমহল বড় মসজিদের হুজুর আছে, তারপরে আরও জামিয়া ইসলামী আলিয়া মাদ্রাসার হুজুর যারা আছেন, আমি তাদের সাথে সম্পূর্ণ বিষয়গুলো যখন শেয়ার করি, তারা আমাকে বলে যে তোমার ভেতরে যে জিনিসটা আছে, এটা তো মানে এমন একটা কাউন্টডাউন দিয়ে রাখছে তোমাকে, সেটা তো মানে তারাই জানে যে কিসের কাউন্টডাউন। তো এর কাউন্টডাউনটা আসলে হচ্ছে এরকম যে তারা মানে আমার উপরে যে ব্ল্যাক ম্যাজিকটা করে, কে করে সেটা আমি বলবো না, বাট আমার একজন আত্মীয়ই করে জেলাসির থেকে, যেহেতু আমি ছোটোবেলায় মোটামুটি ভালো স্টুডেন্ট ছিলাম এবং ফিউচার ব্রাইট হওয়ার কথা ছিল। সো উনি এই জিনিসগুলো নিতে পারে নাই, তো উনি এই কাজগুলো করার পরে মানে বিষয়টা এমন দিকে চলে যায় যে আমার আসলে মানে এমন একটা ফেস পার করছি যেটা আসলে বলার মতো না। আমি যদি বলতে চাই রাত পার হয়ে যাবে, সো আমি ওটা ট্র্যাক করবো না। তো এই বিভিন্ন যে বিষয়গুলো আছে, হুজুর আমাকে বলে যে দেখো, ওরা তোমাকে যে কাউন্টডাউন দিছে হচ্ছে ব্ল্যাক ম্যাজিকের, যেটা মানে মৃত্যুবান যেটাকে বলা হয়, ঘোড়া চালান, ওইটা নাকি আমাকে দেওয়া হয়েছে, এবং এটার ডেট এক্সপায়ার হবে 19 জানুয়ারি 2029। তো 19 জানুয়ারি 2029-এ তারা হচ্ছে যে কোনো কিছু একটা খারাপ করতে পারে বা লাইফ রিস্ক আছে আমার। তো হুজুর বলে কি, যদি এরকম এখন কোনো ধরনের কোনো কিছু ট্রাই করি, তাহলে এটা তোমার উপরে হিতে বিপরীত হতে পারে, কারণ ওরা এখন তোমার ভেতরেই থাকে। সো যদি কোনো প্রবলেম হয়, ইনস্ট্যান্ট ডেথ হয়ে যাবে। সো আমাদের দ্বারা কোনো কিছু করা সম্ভব না, আর এতটুকু এবিলিটি নাই যে এরকম কোনো কিছুর সাথে লড়াই করবো। মেনলি আমি বলে রাখি, এর আগে আমি বলেছিলাম 83 নম্বর এপিসোডে ভূত.com-এর, যেটা ছিল স্বাধীন মিউজিক অ্যাপে, যে আমাকে যে কালো জাদু করা হয় সেটা করা হয় একটা শিয়ালের মাথা দিয়ে, এবং ওটার ভেতরে ছিল আমার রক্ত, আমার নখ, আমার চুল, তারপরে আমার কাপড়ের টুকরো, চোখের পাপড়ি, সব কিছুই ছিল। এবং এই জিনিসটা করার পরে সেই যেই শিয়ালের মাথাটা একটা যেই টোটেম আর কি, এটাকে সমুদ্রে ফেলে দেওয়া হয়। এখন এটা যদি কোনোভাবে খুঁজে পাওয়া না যায়, এই জাদু কাটানো সম্ভব না। এবং রিগার্ডিং টু দিস আমি হাফেজ মাইনুদ্দিন ভাইয়ের সাথেও কথা বলি, উনি আমাকে সেম কথাই বলে যে এটা যদি ভাই আপনি খুঁজে না পান, এটা কিন্তু কিছু করা সম্ভব না। সো এইভাবেই লাইফ পার করতে হবে। দ্যাটস ওয়াই আই ডিসাইডেড নট টু ম্যারি, বাট
তারপরেও এখন আল্লাহর প্ল্যান, জানি না কি হবে ভবিষ্যতে। দোয়া করবেন সকলে আমাদের জন্য। আর তুমি যদি আরো কিছু বলতে চাও এক্সট্রা, বল, ইউ ক্যান ক্যারি অন। আসলে এই ব্যাপারগুলো বিশ্বাস করার মতো না, বাট যে মানে এটা ফিল করে, যে এইগুলোর মধ্যে দিয়ে যায়, তারাই আসলে বুঝে। আমি নিজেও আগে এত কিছু মানতাম না ওর ব্যাপারটায়। আমার সাথে অনেক কিছু ঘটছে, বাট যখন ওর সাথে আমি থাকা শুরু করি, আমি অনেক কিছু নোটিস করি। যেমন রাতের বেলা ওর শরীর অতিরিক্ত গরম থাকে, মানে মনে হবে যে অনেক জ্বর, বাট আসলে জ্বর না। যখন আজানটা হয়, ফজরের আজান, ওর শরীর একদম ঠান্ডা, একদম নর্মাল। ইভেন আমি দেখছি ওর চোখে যে কালার আমাদের, মানে ওর এটা চেঞ্জ হয়, কখনো ব্লু, কখনো রেড। আমি তোকে বলছি, সে আমাকে বলছিল, আমি এটাও মানিনি যে আসলেই চেঞ্জ হয়। আমি ভাবছি হয়তো কোনো ফিল্টার হতে পারে, বাট যখন আমি নিচ থেকে দেখছি তখন আমি মানছি। একদিন হুট করে দেখি ওর মানে লিপস আর কি ব্লু কালার হয়ে গেছে। তো আমি বলি, হঠাৎই ভাবে এমন কিভাবে হলো, তুমি কিছু খাইছো? ব্লু নাকি গ্রিন? গ্রিন বলছিল। গ্রিন, গ্রিন, হ্যাঁ। তো ও আর আমি একসাথেই থাকি সারাদিন একসাথে, তো ও যদি কিছু খাইতো বা কিছু করতো আমি দেখতাম, আমি জানতাম, এমন কিছুই না। তো আস্তে আস্তে ওটা ভ্যানিশও হয়ে গেল। আচ্ছা, সমস্যা নেই। আমি বলি, লাস্টে আমি লিসনারদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই, যেন এই সমস্যাগুলো থেকে দূরে যেতে পারি। এবং আপনাদের জন্য আমার কাছে বেশ কিছু স্টোরি আছে, এবং বিয়ে শাদীর পর থেকে আমি আমার শ্বশুর সাহেব এবং আমার ওয়াইফের কাছ থেকে আমি বেশ কিছু স্টোরি পেয়েছি। এগুলো আস্তে ধীরে আমি শেয়ার করবো। অ্যান্ড আজকে আমি আসলে আর কি করবো সেটা পরে জানতে পারবেন আপনারা, বাট এখন এই স্টোরিটা এখানেই আমরা স্টপ করতে চাই, বিকজ যেটা এটার কোনো আসলে এন্ডিং নাই। তবে আমি দোয়া চাই যেন এই জিনিসগুলোর এন্ড হয়। আমি যে ঘটনাটি লিখছি সেটি লিখতেও আমার হাত কাঁপছে এখনো। আমি ইটালিতে থাকি এবং এই প্রবাসে আমার সাথে এমন একটা ঘটনা ঘটে যাবে আমি কল্পনাও করিনি। ঘটনাটি ঘটে আমার সাথে মাত্র 8 দিন আগে, মানে গত শনিবার 13/6/2026। নিজেকে ধাতস্থ করতে সময় লেগেছে, তাই আজ লিখছি। যদি আপনার কাছে ঘটনাটি পৌঁছায়, হয়তো যারা আমাদের মতো ভবিষ্যতে কিছু করার কথা ভাবছেন তাদের একটা ওয়ার্নিংয়ের কাজ করবে। আমি আমার এবং আমার বন্ধুদের নাম গোপন রাখতে চাচ্ছি, প্রয়োজনে আমাকে আর বলে সম্বোধন করতে পারেন। আমি আসলে একটি ভিডিও পাঠাচ্ছি, জায়গাটা সম্পর্কে আপনাদের একটু ধারণা হবে। দয়া করে কোথাও পোস্ট করবেন না। কি ভেবে যেন আমি ভিডিওটি করেছিলাম। আমি একটু বলে রাখি, এই ভিডিওটি আমি দেখেছি। আপনাকে ধন্যবাদ ভিডিও শেয়ার করার জন্য। মূল ঘটনাতে আসি। আমি একজন ইতালি প্রবাসী। আমি ইতালির আনকোনা শহরে বসবাস করি। বেশিরভাগ লোকই আনকোনাতে ফিনকান্তি শিপইয়ার্ডে কাজ করে। ইতালিতে সাপ্তাহিক বন্ধের দিন হচ্ছে রবিবার। তো কোনো পার্টি বা কোথাও ঘুরতে গেলে বা আড্ডা দিলে আমরা সচরাচর শনিবার বিকেলের পরেই বের হই। অনেকের আবার শনিবারে কাজ থাকে হাফ বেলা, তাই বিকেল বেলাই পারফেক্ট। রবিবার রেস্ট করে সোমবার থেকে আবার কাজ। যাই হোক, শনিবার বিকেলে আমার এক বন্ধু কল দিয়ে বলে, খুব গরম পড়েছে, চল বারবিকিউ করি, আজ বাতাস আছে, বন্ধ হবে না। যেই কথা সেই কাজ। আমরা মোট 8 জন হলাম। কেনাকাটা করে সবকিছু গোছানো করতে করতে সন্ধ্যা 9টা বেজে গেল। 9টার সময় সন্ধ্যা বলছি এই কারণে, সামারের সময় ইতালিতে সূর্য ডুবতে ডুবতে কখনো 9:30 বা 10টাও বেজে যায়। আমরা সবকিছু গুছিয়ে 2টা গাড়ি নিয়ে সবসময় যেখানে বারবিকিউ করি সেই পোর্তো ডি আনকোনার উদ্দেশ্যে রওনা হই। কিন্তু সেখানে গিয়ে স্বাভাবিকের চেয়ে একটু বেশি মানুষজনের উপস্থিতি দেখলাম। কারণটার কিছুই না, শনিবার রাত, তাই আমরা হয়তো আসতে দেরি করে ফেলেছি। আমরা একটু নিরিবিলি পরিবেশ খুঁজছিলাম, তাই সবাই মিলে পরামর্শ করে স্থান পরিবর্তনের সিদ্ধান্ত নিলাম। ঠিক করলাম পোসাতোরা যাব সবাই মিলে। হাইলাইট করবেন, স্থানটির নাম পোসাতোরা। এখানে এই স্থানটা সম্পর্কিত ধারণা দেই। স্থানটা পাহাড়ের ঢালুতে অবস্থিত। মেইন রোড থেকে সোজা পাহাড়ের ঢাল নেমে গেছে অনেক দূর। পাহাড়ের ঢালের নিচে রাস্তা, আর তারপরেই সমুদ্র। ঢালের মাঝে মাঝে কয়েক জায়গায় 15 থেকে 20টা করে গাছ লাগানো, আর সাথে বেঞ্চের ব্যবস্থা আছে। মোটের উপর অসম্ভব সুন্দর আর মন ভালো করে দেওয়ার মতো পরিবেশ। আমরা আবার রওনা হলাম। আমাদের পৌঁছাতে প্রায় 10টা কি 10:30 হবে। সবকিছু রেডি করতে করতে 2 জন মুরগির বারবিকিউ করছিল মেশিনে। কয়েকজন মিলে তাস খেলছে, গল্প করছে সবাই মিলে। প্রথম যেই বারবিকিউ করা মুরগিগুলো আসলো, খুব মজা করে সবাই খেলাম। খাওয়া শেষ করে দ্বিতীয়বারের মতো আবারও বারবিকিউ শুরু করলাম। কিন্তু সেটা যখন রেডি হয়ে আসলো, সবাই আবার খেতে আসলাম এবং দেখা গেল কেউ আর সেই মাংস
খেতে পারছি না। সবগুলো কেমন যেন তেতো হয়ে গেছে। এত সুন্দর কালার এসেছে, কিন্তু খাওয়ার কোনো উপায় নেই। সবাই ফেলে দিলাম পুরো ব্যাচটা। কেউ এ ব্যাপারে উদ্বিগ্ন হলো বলে মনে হলো না। সবার ধারণা ধোঁয়ার কারণে হয়তো তেতো হয়ে গেছে। আমি সবার থেকে একটু দূরে গিয়ে সিগারেট খাচ্ছিলাম আর ভিডিও করছিলাম। হঠাৎ একজন লোক আসলো আমার কাছে। লোকটাকে দেখে রীতিমতো আমি আঁতকে উঠলাম। জুব্বা পরা, মুখে সাদা দাড়ি পাগড়ি, লম্বা লোকটাকে দেখে মনে হলো মিশরের কোনো লোক। সে আমাকে ইটালিয়ান ভাষায় বলল, তোমরা কি করছো ছেলেরা? বাসায় ফিরে যাও, তোমরা আমাদের বিরক্ত করছো। তখন আমার ফোনের ঘড়ির দিকে তাকালাম। রাত 12:20 বাজে। আমার স্পষ্ট মনে আছে সময়টা। আমি জানি না লোকটার ভাষায় বা উপস্থিতিতে কি ছিল। কোনো প্রতিবাদ করতে পারলাম না। যদি স্বাভাবিক থাকতাম তাহলে হয়তো লোকটার সাথে তর্ক জুড়ে দিতাম, কিন্তু আমি কোনো কিছু বলতে পারলাম না। মাথা নিচু করে বন্ধুদের কাছে ফিরে গেলাম। আমার একটি ক্লোজ ফ্রেন্ডকে ডেকে ঘটনাটি বললাম। শুনে ওর চোখে একটু চিন্তা দেখতে পেলাম। মনে হলো ও কিছু একটা অস্বাভাবিক ফিল করছে। ও আমাকে সাহস দেওয়ার জন্যই হোক আর অন্যদের কাছে হাসির পাত্র না হওয়ার জন্যই হোক বলল, ভয় পাচ্ছিস? আরে কিছুই না, আয় আমাদের সাথে বস। একা একা দূরে গিয়েছিলি কেন? চুলে তখন ফয়েল পেপারে মোড়া 5টা মাছের বারবিকিউ হচ্ছে। সেগুলো রেডি হওয়ার সময় হয়ে আসলে একটা চেক করার জন্য ফয়েল পেপার খুলতেই দেখা গেল ভেতরে মাছ পুড়ে ছাই। সবাই অবাক, কেউ কিছু বলছে না। তারপর বাকিগুলো খোলা হলো। সবগুলোরই একই অবস্থা। কারোরই বুঝতে বাকি রইল না আমাদের সাথে কি করছে। সবাই ভয় পেলেও কেউ প্রকাশ করছে না, কারণ কেউ চাচ্ছে না কেউ বুঝুক সে ভয় পাচ্ছে। তখন আমি টের পেলাম আমার পেটের ভেতরে কেমন যেন ব্যথা হচ্ছে। আমি কথাটা তুলতেই দুজন সায় দিল। তাদেরও একই অবস্থা। তখনও 20-25টা মুরগির লেগ পিস মেরিনেট করা আছে, গামলায় পড়ে আছে সেগুলো। এই পরিস্থিতিতে কেউ আর থাকতে চাচ্ছিল না। রাত থেকে শুরু হলো ভীষণ খারাপ অবস্থা। শুধু আমার না, সবার। রবিবারও চলল আমাদের সেই পেটের বাজে অবস্থা। ওষুধেও কাজ হচ্ছে না। সোমবার কেউ কাজে যেতে পারলাম না। আমি আর সময় নষ্ট না করে আমার বাসার আশেপাশে 3 জন ছিল আর আমি 4 জন মিলে আমাদের এইখানে মসজিদের ইমাম সাহেবের কাছে গেলাম। সবকিছু খুলে বললাম। তিনি সবকিছু শুনে ছোট ছোট 8টা কাগজে আয়াত লিখে দিলেন এবং পানি পড়ে দিয়ে বললেন, এগুলো পড়া পানি দিয়ে গিলে খেতে। জোহরের নামাজের পরে হুজুরের সাথে দেখা করেছি আর আসরের পরে আমরা সবাই মোটামুটি স্বাভাবিক। মাগরিবের সময় হুজুরের সাথে কথা বলতে গেলাম। তিনি বললেন, আমরা অসময়ে কিছু জিনদের বিরক্ত করে ফেলেছিলাম নিজের অজান্তেই, এবং সে কারণে তারা আমাদের উপরে খুব রেগে গিয়েছিল। কিন্তু একজন ভালো জিন ছিল, সে আমাদের কিছু আলামত দেখিয়ে সরিয়ে দিতে চেয়েছে। বড় কিছু ঘটার আগেই আমরা সেখান থেকে চলে আসতে পেরেছি। হুজুর বললেন, আজ রাত 2টার পরে সবাই একটা করে মোট 8টে মুরগি নিয়ে হুজুরের সাথে দেখা করতে। ইটালিতে লাইভ চিকেন পাওয়া খুবই কঠিন, কারণ এখানে ফার্ম আর ফ্যাক্টরি প্রসেসিং গোস্ত ছাড়া জ্যান্ত কিছু পাওয়া সম্ভব নয়। তারপরেও আশেপাশে খোঁজ খবর নিয়ে 126 কিলোমিটার দূরে একটা ফার্মের খবর পেলাম। সেখান থেকে মুরগিও কালেক্ট করলাম, যদিও তারা দিতে চায়নি। ব্যাপারটা বেআইনি, কারণ এই দেশে চাইলেই কোনো প্রাণী যেখানে সেখানে আপনি জবাই করতে বা হত্যা করতে পারবেন না। তবুও তাদের বুঝিয়ে পালবো বলে মুরগি নিয়ে আসলাম। হুজুরকে নিয়ে রাত 2টায় সেই স্থানে পৌঁছালাম। হুজুর আমাদের সবার গা বন্ধ করে দিলেন এবং এক একজনের আনা মুরগি জবাই করতে বললেন। সমুদ্রের পাড়ে পাহাড়ের ঢালে, তবুও বিন্দুমাত্র বাতাস নেই। মনে হচ্ছে নিঃশ্বাস আটকে আসছে। আমাদের সবার আল্লাহর নাম নিয়ে যার যার মুরগি জবাই করতে হলো। ব্যাপারটা এখানেই শেষ হলে খুশি হতাম, কিন্তু এর শেষে আরো কিছু ভয় অপেক্ষা করছিল আমাদের জন্য। আমাদের হাতে মুরগি কাটার সময় রক্ত লেগেছিল, স্বাভাবিকভাবেই লেগেছিল, কিন্তু গাড়ি থেকে পানি বের করে হাত ধুতে গিয়ে দেখি হাতে কেন, ছুরিতেও 1 ফোঁটা রক্ত নেই। হুজুর আমাদের সাহস দিয়ে বললেন, ভয়ের কিছু নেই, তোমাদের আর কোনো ভয় নেই। তখনকার মতো বাসায় চলে আসলাম, কিন্তু আমার মনে হলো যে ভয় কাজ করছে মনের ভেতর, সেটা থেকে কবে মুক্তি পাব। আমি সাহিত্যিক বা লেখক নই। আমি আমার সাথে ঘটে যাওয়া সম্পূর্ণ আমার নিজের অনুভূতি থেকে লিখেছি। ইটালিতে ঘটেছে এই ঘটনা। রাত 3:45-এ আমার
লেখা শেষ করেছি। আগামীকাল 6টায় উঠে আমার কাজে যেতে হবে, তবুও লিখছি। ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।